নমস্কার। আজ দিনভরে সবচেয়ে বড় খবর ছিল সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলা শুনানি এবং সেই শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল যেভাবে তিনি আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চের সামনে এসআইআর এর এই যে গোটা প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলে তিনি যে সওয়াল করলেন সেটাই আজকে বাংলা এবং সর্বভারতীয় স্তরের মিডিয়া স্পেস দখল করে থাকলো। এখন আজকের এই খবরের আলোচনায় আমরা বিশ্লেষণ করব যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই গোটা প্রক্রিয়া এই গোটা পর্ব থেকে কি পেলেন। এটা কি নির্বাচন কমিশনের উপরে যথাযথ চাপ তৈরি করতে পারলো? সুপ্রিম কোর্টের উপরেও কি একটা প্রেশার তৈরি হলো আজকে কার এই ভূমিকা? প্রথমে সেটা হচ্ছে আজকে সকাল থেকে সবকটা চ্যানেলই দেখিয়েছে, সবাই লিখেছে, আমরাও লিখেছি যে এই প্রথম কোনো সার্ভিং চিফ মিনিস্টার কোনো মুখ্যমন্ত্রী গিয়ে সুপ্রিম কোর্টে এভাবে গিয়ে সওয়াল করলেন। এটা একটা ল্যান্ডমার্ক। সুপ্রিম কোর্টে ল্যান্ডমার্ক শব্দটি খুব প্রচলিত, ল্যান্ডমার্ক রায়, ল্যান্ডমার্ক ভার্ডিক্ট, এসব শব্দ খুব প্রচলিত। সেই দিক থেকে সুপ্রিম কোর্টের আজকে কিন্তু এটা একটা ল্যান্ডমার্ক। দ্বিতীয় কথা হলো যে আমি যেন ঠিক সেই পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের বিরুদ্ধে লোকসভায় দাঁড়িয়ে বলতেন, একদম সেই বিরোধী নেত্রীর ভূমিকা, এবং ঠিক সেভাবেই তিনি আজকে পড়তে সওয়াল করে গেছেন। সে সময় তিনি যেমন বাধার মুখে পড়তেন লোকসভাতে, আজকে তাকে বাধার মুখে পড়তে হয়নি সুপ্রিম কোর্টে, কিন্তু সওয়াল জবাব। এবং একটা সময় দেখা যায় যে ইলেকশন কমিশনের যে আইনজীবী মিস্টার দ্বিবেদী, তার সঙ্গে যে ওনার তর্কাতর্কি, সেটা যেন মনে হচ্ছে যে পুরোদস্তেও তিনি একজন আইনজীবীর মতো তর্ক করছে। ফলে এই যে গোটা যে ছবি, সেটা যেটা পারসেপশন তৈরি করলো, সেটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন। এবং সেদিক থেকে কিন্তু আজকের দিনে হিসেব নিকেশ করলে হয়তো বলা যেতে পারে তিনি যেটা চেয়েছিলেন তিনি সেটা করে এসেছেন, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেই হয়তো তিনি করতে পেরেছেন। আমার মনে হয় না সর্বভারতীয় রাজনীতিতে দ্বিতীয় কোনো ব্যক্তি আছে যে যিনি এটা করে দেখাতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দিন যখন আবেদন জমা দিয়েছিলেন সুপ্রিম কোর্টে, আমরা জানি সেই সময় সব সংবাদ মাধ্যম ইনক্লুডিং দ্য ওয়াল সবাই লিখেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আইনের ডিগ্রি রয়েছে ঠিকই, কিন্তু তিনি কি গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন? তিনি তো বারের সদস্য নন। কিন্তু তার কাছে যে কোনো নিয়মই কোনো বাধা নয়, তিনি যে সব বাধা অতিক্রম করে পৌঁছতে পারেন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রমাণ করে দেখিয়েছেন। এবং তার সোল পারপাস ছিল যে আজকে তিনি যা যা বলেছেন এগুলো কিন্তু গত কয়েকদিনে বা গত এক মাসে তিনি বিভিন্ন জনসভাতেও বলেছেন, কিন্তু তার সোল পারপাস ছিল মানুষকে দেখানো, বাংলার মানুষকে দেখানো, যারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সি হোক বা আনম্যাপ ভোটার হোক, যাই কারণে হোক, যাদের নাম এখনো ভোটার তালিকায় ওঠেনি, যাদের কিছুটা হলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে, তাদের কাছে এইটা পৌঁছে দেওয়া যে দেখো তোমাদের জন্য যে আমি লড়াই, সেই লড়াইয়ে আই উইল লিভ নো স্টোন আনটার্নড, সমস্ত বাধা অতিক্রম করে আমি শেষ পর্যন্ত লড়াই করব। এই যে তার যে পারসেপশন তৈরির যে চেষ্টা, সেই চেষ্টার দিক থেকে কিন্তু তিনি আজকে সফল। এবং আমি দেখলাম যে কলকাতা বিমানবন্দরে যখন আজকে তিনি নেমেছেন এবং তারপরে গাড়িতে উঠছেন, তার মুখে চওড়া হাসি, তার মানে একটা সন্তোষের হাসি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে দেখা যাচ্ছে যে তিনি যেটা চেয়েছিলেন সেটা কিন্তু তিনি অ্যাচিভ করে এসছেন, এবং সেটা নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে হই হই পড়ে গেছে। আরো একটা কারণে হই হই পড়েছে, একসঙ্গে 12খানা স্টেটে এখন এসআইআর প্রক্রিয়া চলছে, এবং পশ্চিমবঙ্গে যেমন এসআইআর প্রক্রিয়া নিয়ে শাসক বিরোধী এসব একটা চাপানুতর চলছে, ইলেকশন কমিশনের চাপানুতর চলছে, অন্যান্য স্টেটে হয়তো এতটা নেই, কিন্তু ওখানেও কিন্তু অনেকেই রয়েছেন যাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার ফলে এসআইআর এর বিরুদ্ধে যে আন্দোলন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সর্বভারতীয় স্তরেও একটা মুখ হয়ে গেলেন। এখনই সর্বভারতীয় রাজনীতিতে আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে তার ইন্টারেস্ট বা তার প্রায়োরিটি সেটা নয়, তার প্রায়োরিটি স্টেট। কিন্তু আজকের ঘটনায় তিনি কিন্তু সর্বভারতীয় স্তরে এসআইআর বিরোধী আন্দোলনের একটা মুখ হয়ে গেলেন, এবং সেখানে রাহুল গান্ধী, অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, তাদের সবাইকে ছাপিয়ে তার যে একটা ক্ষুরোধার রাজনৈতিক দক্ষতা এবং বুদ্ধি, সেই জায়গা থেকে কিন্তু তিনি সেই জায়গাটা করে ফেলতে পারলেন। এটা অবশ্যই একটা অ্যাচিভমেন্ট। কিন্তু বাংলার কথা ফিরে আসে যে এখানে কি হলো। এখানে একটা কথা যেটা বললাম যে পারসেপশন তৈরির দিনে তিনি যে চেষ্টা করছিলেন মানুষকে বার্তা দেওয়া যে তোমাদের জন্য আমি লড়াই করছি, সেটা তিনি করতে পারলেন। এবং তৃণমূল যেটা আশা করছে যে এই যে প্রায় 1,30,00,000 মানুষ যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে এখনো নাম ওঠেনি, তার মধ্যে তো
কিছু মানুষের অন্তত মনে হবে যে হ্যাঁ, আমার জন্য তো লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো এইটা যদি ভোটের বাক্সে একটা ইতিবাচক প্রভাব ফেলে ক্ষতি কি? সুতরাং তৃণমূল সেটাও আজকের ঘটনা থেকে আশা করছে। আর একটা জিনিস সেখানে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি গোড়াতেই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যেন বিরোধী নেত্রীকে দেখা যাচ্ছে। এবং ঘটনা হলো কি, যে প্রায় 15 বছর হয়ে গেছে রাজ্য সরকারে, এবার যে নির্বাচন, সেই নির্বাচনের বিষয়বস্তু কি হওয়া উচিত ছিল? সেই নির্বাচনের বিষয়বস্তু হওয়া উচিত যে এই সরকারের বিরুদ্ধে যেসব প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে, সে চাকরি ক্ষেত্রে দুর্নীতির বিষয় হোক, সে আরো রাজ্যিকরে ঘটনা হোক, বা আরো 5টা ঘটনা হোক, সেটা একটা বিষয় হতে পারত। কিন্তু দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এবং এসআইআর এর বিষয়টাকে সামনে রেখে কেন্দ্র নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেভাবে লড়াইটাকে নিয়ে গেছেন, যেভাবে ন্যায়টাকে সেট করে ফেললেন, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে সেখানে কিন্তু বাকি সব ইস্যুগুলোকে দেখা যাচ্ছে না। তার ফলে সবসময় মনে রাখতে হবে যে বিরোধী হিসেবে, বিরোধী নেতা বা বিরোধী নেত্রী হিসেবে যা বলা সম্ভব, সরকারে দাঁড়িয়ে কিন্তু সেসব কথা বলা সম্ভব না। বিরোধী আসনে থাকলে তার সামনে খোলা মাঠ, গড়ের মাঠ, সবকিছু বলা যায়, কিন্তু একটা ক্ষমতায় 15 বছর থাকার পরে সেই গভর্নমেন্টকে ডিফেন্ড করা খুব ডিফিকাল্ট। 10টা পয়েন্টের বেশি 11টা পয়েন্ট আসে না অনেক সময়। ইউপিএ 2 গভর্নমেন্টের অনেক সাকসেস স্টোরি ছিল, কিন্তু অ্যান্টি ইনকামবেন্সির বিষয়গুলো এতই ছিল যে কংগ্রেস ডিফেন্ডই করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ন্যারেটিভটাকে কিন্তু এমন জায়গায় নিয়ে গেছেন, কেউ আর ওই আরজিকর, চাকরি দুর্নীতি এসব কথাগুলো আসছেই না, শুধু আসছে যে ইলেকশনের কমিশনের ভূমিকা এবং সেখানে মানুষ কতটা ভুগছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কিভাবে লড়াই করছেন। ফলে ন্যারেটিভটা কিন্তু তিনি কমপ্লিটলি আজকের এই যে ঘটনা, সেটা দিয়ে কিন্তু একটা অন্যদিকে ঘুরিয়ে দিতে পেরেছেন। এখন রইল বাকি প্রশ্ন যে এই যে আজকে উনি সওয়াল জবাব করলেন, এবং যেটা ফ্যাসিনেটিং, সত্যি কথা বলতে কি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ পছন্দ করুন, কেউ না পছন্দ করুন, তার পক্ষে থাকুক, তার বিপক্ষে থাকুক, তার যে এই যে রাজনৈতিক জেদ এবং সোজা সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়ে এই যে সওয়াল করা, এটা তো অতুলনীয়। আমি আবারও বলছি যে সর্বভারতীয় রাজনীতিতে এরকম কোনো চরিত্র এখনো পর্যন্ত নেই, আজকের দিনে নেই, যিনি এটা করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো যে এইটা কি ইলেকশন কমিশনের উপরে পর্যাপ্ত চাপ তৈরি করতে পারলো? সুপ্রিম কোর্টও কি এটার উপরে একটা চাপ তৈরি হলে এটার ব্যাপারে? যেটা আমার মনে হচ্ছে এবং যেটা ইলেকশন কমিশনের সাথে কথাবার্তা বলে মনে হচ্ছে, যে ফাইনাল জিনিস আলটিমেটলি ডিপেন্ড করবে যে ইলেকশন কমিশন যে ফাইনাল লিস্ট বার করবে, ভোটার তালিকা, সেখানে কতজনের নাম বাদ গেল। সেখানে যদি একটা বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যায়, তাহলে পারসেপশন তৈরির লড়াইয়ে তৃণমূল যতই এগিয়ে থাকুক না কেন, ওইখানে কিন্তু একটা চাপ তৈরি হতে পারে। সেটা আজকের দিনে দাঁড়িয়ে বলা যাবে না যে কি হতে চলেছে, কারণ আমরা কেউই, আমি বারবার করে বলি, আমরা কেউই শ্রী ভৃগু নই। কিন্তু অলরেডি 58 লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে, কারণ যাদের কোনো ট্রেসই পাওয়া যায়নি, যারা মৃত, যারা অন্যত্র চলে গেছে। এরপরে প্রায় 1.5 কোটি মানুষের নাম কিন্তু ঝুলে রয়েছে। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ধরা গেল যে, কথার কথা বলছি, যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 1,30,00,000 লোকের মানুষের নাম রয়েছে, তার মধ্যে 30 লক্ষ লোকের নাম বাদ চলে গেল। তো যাদের নাম বাদ চলে গেল, তারা যতই অসন্তুষ্ট হোক না কেন, ভোট তো দিতে পারবেন না। সুতরাং শেষ কথা এখনো বলার সময় আসেনি যে এর প্রভাব কি পড়তে চলেছে এবং ইলেকশন কমিশন সত্যি চাপে পড়লো কিনা। অন্তত আজকের দিনে দাঁড়িয়ে কমিশনের যে ভূমিকা, সেটাতে খুব একটা আমি এখনো পর্যন্ত হেলদোল দেখতে পাচ্ছি না। এবং সুপ্রিম কোর্টও আজকে সুনির্দিষ্টভাবে কমিশনের উদ্দেশ্যে কিন্তু কোনো নির্দেশ দেয়নি, বলেছে যে নামের বানান ভুলভাল যেগুলো আছে সেগুলোতে সামান্য ত্রুটি বিচ্যুতি, ওরা আপনারা দেখে নিন, ওর জন্য আপনাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নোটিশ দেওয়ার দরকার নেই। কিন্তু সেখানে তো ডিফাইন নয়। এই যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি, নামের বানানের ভুল টুল, এইগুলো তো কমিশন এন্ড অফ দ্য ডে এগুলো খুব ডিফাইন্ড হলে কমিশনকে বাধ্য চাপে পড়ে যেত। কিন্তু এগুলো যেহেতু একটু দেখে নিতে বলেছে, তার ফলে কমিশনের যা ডেফিনেশন, কমিশন যেভাবে ওটাকে ডিফাইন করবে, যেভাবে ব্যাখ্যা করবে, তার উপরেই কিন্তু ওটা আলটিমেটলি নির্ভর করবে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে অন্তত কমিশন যে খুব প্রেসারে পড়ে গেছে, চাপে পড়ে গেছে, এই ছবিটা অন্তত আমি দেখতে পাচ্ছি না। এবং একটা কথা মনে রাখতে হবে যে 7 ফেব্রুয়ারি পর্যন্ত এইসব ডিসক্রিপেন্সি ঠিক করার সময় রয়েছে। সেই সময়টা হয়তো সুপ্রিম কোর্টের
হস্তক্ষেপের পরে 2-4 দিন বাড়তে কমতেও পারে। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট আজকে রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেছে যে সোমবারের মধ্যে গ্রুপ বি অফিসারদের লিস্ট জমা দিতে হবে। কিন্তু মনে রাখতে হবে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি 90% কাজই কিন্তু বাইরের মাইক্রো অবজারভারদের দিয়ে কমিশন করে ফেলেছে। এরপরে রয়েছে মাত্র 10% কাজ বাকি। তার ফলে নতুন মাইক্রো অবজারভার এলো, তাদের যে বিশাল কাজ থাকবে এরকম ব্যাপারটা নয়। ফলে কাজটা অনেকটা এগিয়ে গেছে। এই লিস্ট ফাইনালি যখন বেরোবে, সেটা 14ই ফেব্রুয়ারি বেরোনোর কথা। এখন সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ হওয়ার যদি 5 দিন বা 7 দিন দেরিও হয়, সেইখানে যে অ্যাবসলিউট নাম্বারটা দেখা যাবে, যে নাম্বারটা কতজন ভোটার লিস্টে রইলেন এবং কতজনের নাম বাদ গেল, তার উপরেই কিন্তু সবটা নির্ভর করছে। আর একটা জিনিস আজকের অবজারভেশন, যেটা না বললে এই আলোচনাটা অসম্পূর্ণ থেকে যায়, যে বিজেপি কি ভাবছে। আজকে বিজেপির অবস্থা কিন্তু দৃশ্যত কিছুটা করুণ। কারণ বিজেপি বুঝতেও পারছে না, বা বুঝতে পারলেও তারা দেখতে পাচ্ছে যে পশ্চিমবঙ্গের ভোটে যে বিষয়গুলো ভোটের আলোচনা বা ইস্যুর উপাদান হতে পারত, প্রতিষ্ঠান বিরোধিতার বিষয় আশয়, সেগুলো কিন্তু হারিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে টিপিক্যাল বিরোধী নেত্রীর ভূমিকা, সেখানে কিন্তু গিয়ে একটা হই হই ফেলে দিয়েছেন। আজকের আলোচনাটা কিন্তু পুরো আলোটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুষে নিয়েছে। তার ফলে বিজেপি আজকে যা বলার, যে সুপ্রিম কোর্টে গিয়ে কিছুই পায়নি, নাটক করেছেন, এইসব কথা বলেই একটা আঙুর ফল টকের মতো আজকে বিজেপিকে বলে শান্ত থাকতে হয়েছে। এর একটা প্রবলেমও আছে। এই প্রবলেমটা তৈরি করেছে বিজেপি নিজেই। আজকে বিজেপিও তার ফল বিজেপি সেই কারণেই ভুগছে। কারণ গোটা এসআইআর প্রক্রিয়ার প্রথম থেকে এক শ্রেণীর বিজেপি নেতা যেভাবে বারবার বলেছেন 1 কোটি লোকের নাম বাদ যাবে, 1,25,00,000 লোকের নাম বাদ যাবে, তার ফলে ইলেকশন কমিশন এবং বিজেপি এর মধ্যে যে সূক্ষ্ম রেখা, এর মধ্যে যে ফাঁক, সেই ফাঁকটাই বিজেপি রাখেনি। অনেকের কাছেই মনে হয়েছে যে বিজেপি মানে ইলেকশন কমিশন মানে বিজেপি, এবং তৃণমূলও সেটাকেই মানুষের মধ্যে মনে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে বিজেপির কথাতে ইলেকশন কমিশন চলছে। ইলেকশন কমিশন কিছুই না, বিজেপির একটা এক্সটেন্ডেড বডি। এটা খুব দুর্ভাগ্যজনক। এই পারসেপশনটা তৈরি হওয়াটাও দুর্ভাগ্যজনক। কিন্তু এই পারসেপশনটা তৈরি করতে বিজেপি প্রায় একটা জয়নগরের মোয়ার মতন ওই খই এবং ঘি এবং নলেন গুড় মাখিয়ে সুন্দর করে এটা তৃণমূলের সামনে প্রায় পেশ করেছে। তৃণমূল তো লুফেই নেবে। আমার সামনে যদি কেউ এখন একটা জয়নগরের মোয়া দেয়, আমি এখনই খেয়ে নেবো এই কথাবার্তা বলা বন্ধ করে। হয়তো এতটাই লোভনীয় একটা মোয়া তৃণমূলের সামনে বিজেপি দিয়েছে। তার ফলে আজকে যখন ইলেকশন কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনটা তৈরি করে একটা নিয়ে গিয়ে ফেলছেন, এবং সেখানে গিয়ে বিজেপি আর ইলেকশন কমিশনকে মিশিয়ে ফেলে একটা পারসেপশন তৈরি করতে চাইছেন, বিজেপির হাতে রয়েছে শুধু পেন্সিল। বিজেপি ভরসা করে আছে যে ফাইনালি ইলেকশন কমিশন কি লিস্ট বার করে এবং সেখানে কত লোকের নাম বাদ যায়, এবং সেই বাদ যাওয়ার ফলে বিজেপি এই ভোটে উপকার পায় কিনা। আমার মনে হয় যে আজকে সামগ্রিক যে ছবিটা, সেটার যে ভেতরে যে ছোট ছোট ছবি, ক্ষুদ্র ক্ষুদ্র যে মাইক্রো জিনিস, সেইগুলো আমি অত কিছুটা তুলে ধরতে পারলাম। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।